সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম সহ ৮টি দল মিলে একটি জোট তৈরি করেছিল। তারা বিভিন্ন দাবি দাওয়াতে আন্দোলন করেছে। সেই সব আন্দোলনের দাবি দাওয়া তো পূরণ হয়নি, বরঞ্চ যে নির্বাচনে সবাই মিলে যে ইসলামী দলগুলো মিলে যে নির্বাচন করার কথা ছিল, সবগুলো দলের ভোট যে একটা প্রতীকে দেওয়ার বা একটা প্রতীকে আনার চিন্তা ভাবনা করা হচ্ছিল, সেই নির্বাচনের আগেই তাদের জোটটি ভেঙে যাচ্ছে। ইতিমধ্যেই একটি দল মোটামুটি জোটকে জানিয়ে দিয়েছে যে তারা জোটে থাকবে না, তারা জোট ত্যাগ করবে, জোট থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ নির্বাচনের আগেই জামাত ইসলামের ৮ দলের জোট ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে? এতদিন হয়ে গেলেও কেন তারা এখনো আসন বিন্যাস করতে পারেনি? ভেতরে কি এমন খেলা চলছে? কে আসলে দড়ি টানাটানি বেশি করছে? সেসব নিয়ে কথা বলবো। এর বাইরেও জামাত ইসলামের সঙ্গে বা এই জোটটির সঙ্গে এই এনসিপির জোট হওয়ার বা আসন সমঝোতা হওয়ার কথাবার্তা হচ্ছে, এবং কালবেলাতে একটা রিপোর্ট করেছে আমার সাবেক সহকর্মী আমজাদ হোসেন হৃদয়। তিনি এই রিপোর্টটি করেছেন, তার সঙ্গে এনসিপি নেতাদের মোটামুটি ব্যাপক যোগাযোগ রয়েছে। সেখানেই তিনি রিপোর্টটিতে তুলে আনার চেষ্টা করেছেন এনসিপির সঙ্গে জামাতের জোট নিয়ে কথাবার্তা হচ্ছে। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল কাদের, যিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচনও করেছেন, সেই আব্দুল কাদের একটি স্ট্যাটাসে এমন উল্লেখ করেছেন যে আসন এই সমঝোতার যে কথাবার্তা হচ্ছে জামাত ইসলামী এবং এনসিপির সঙ্গে, সেখানে যদি তাদের জোট জয়লাভ করে আসন সমঝোতার ফলে, তাহলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, এবং যদি পরাজিত হয়, তারা যদি সংসদে বিরোধী জোট হিসাবে যদি সংসদে যায়, নাহিদ ইসলাম বিরোধী দলের প্রধান হবেন বা বিরোধী জোটের প্রধান হবেন। এইরকম করেই নেগোসিয়েশন হচ্ছে। অর্থাৎ নাহিদ ইসলামকে বা এনসিপিকে প্রধানমন্ত্রী করার, এনসিপিকে বিরোধী দলীয় প্রধান করার এরকম প্রস্তাব দিয়েই কথাবার্তা আগাচ্ছে। সেই জায়গা থেকে এখানে বলা দরকার এই জোটটি কি হচ্ছে কিনা, হলে কার ক্ষতি বেশি বা কার লাভ বেশি। সবচেয়ে বড় কথা হচ্ছে এনসিপি এখন পর্যন্ত নিজেদেরকে একটা মধ্যমপন্থী দল হিসাবে বলার চেষ্টা করছে, যদিও সেই অর্থে তাদের সেরকম কোনো ঘোষণাপত্র বা গঠনতন্ত্র আমরা এখন পর্যন্ত দেখিনি, বা তারা সেটা আসলে প্রকাশও করেনি। কিন্তু তাদের আচরণটা মধ্যমপন্থী, যদিও তাদের মধ্যে ইসলাম ঘেঁষা বা ইসলামী মনোভাব ব্যাপক এবং এক ধরনের ডানপন্থা রয়েছে বলেও বা জামাতের বি টিম বলেও অনেকে বলে থাকেন। তবে তাদের যে কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, বিশেষ করে বেশ কয়েকজন নেতা আমি দেখেছি, তাদের মধ্যমপন্থা যে আচরণ সেটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে তারা একটা ইসলামিক দলের সঙ্গে, যাদের আবার চরম একটা স্টিগমা রয়েছে, চরম একটা কলঙ্ক, ইতিহাসের একটা বড় কলঙ্ক রয়েছে যে এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, সেই ক্ষেত্রে তারা যদি সেই দলের সঙ্গে যুক্ত হয়, এটা তাদের জন্য একটা কলঙ্ক হয়ে দাঁড়াবে। যেমন কলঙ্ক বিএনপি এই জামাতের সঙ্গে জোট করে সেই কলঙ্কের দায়ভার এখনো বহন করছে, ঠিক একই রকম কলঙ্ক এই এনসিপিকেও বহন করতে হবে। তবে এনসিপি এখানে কিছু মারপ্যাচ খেলছে, তারা ওইরকম জোট করছে না, আসন সমঝোতা করছে। কিন্তু আসন সমঝোতা করে আপনি যদি সংসদে যান বা আপনি যদি সরকারি দল হিসেবে বা সরকারি জোট হিসেবে বা নির্বাচনে যদি জয়লাভ করেন, সেই ক্ষেত্রে আপনি তো জোট হিসাবেই হচ্ছে সরকারে যাচ্ছেন। এই ক্ষেত্রে এই কলঙ্কর দাগটা এনসিপির গায়ে লাগছে, যেমনটা লেগেছে বিএনপির গায়ে, এবং সেই কারণে তারা জামাতকে এখন বড় গলায় তেমন কিছু বলতেও পারছে না। অর্থাৎ যারা হচ্ছে বাংলাদেশ সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সময় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেরকম একটি দলের সঙ্গে এই এনসিপির মতো একটা তরুণদের দল যুক্ত হওয়া, এটা এনসিপির জন্য শুরুতেই একটা বড় হোঁচট বলে অনেকেই দেখছেন। যেমনটা তাদের এই একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই দেখা হয়, যাদের সঙ্গে মিলে নাহিদ ইসলামরা আন্দোলন করেছেন, সেই আব্দুল কাদের, 9 দফার ঘোষক যাকে বলা হয়, তিনি বলছেন এর মধ্য দিয়ে এনসিপির কবর রচনা হবে। আর চট্টগ্রামের একজন সমন্বয়ক মীর আরশাদুল, তিনি হচ্ছে এনসিপি থেকে পদত্যাগ করেছেন, কেননা এনসিপি জামাতের দিকে ঘেঁষছে, জামাতের সঙ্গে আসন সমঝোতা করছে, যেটা শুক্রবারের মধ্যে হয়তো ঘোষণাও আসতে পারে, সেই কারণে একজন পদত্যাগে করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠন, যে প্ল্যাটফর্মটি রয়েছে, সেটির প্রধান বা সভাপতি যিনি এখন রয়েছে, আহ্বায়ক সম্ভবত রিফাত রশিদ, তিনিও বলেছেন যে এটা এনসিপির জন্য কাল হয়ে দাঁড়াবে, এনসিপির জন্য একটা ভুল রাজনীতি। কেননা এখন আওয়ামী লীগ নাই, ধরেন আগামী 10-15 বছরে আওয়ামী লীগ এই রাজনীতির দৃশ্যপটে ঢুকতে পারলো না। ধরেন জামাত বিএনপি ভাগাভাগি করে ক্ষমতায় থাকলো, 2বার বিএনপি থাকলো, 1বার জামাত থাকলো, কিংবা 1বার জামাত থাকলো, 2বার বিএনপি থাকলো। এরপরে মানুষ যখন রাজনীতির অল্টারনেটিভটা খুঁজবে, তখন অল্টারনেটিভটা কি হবে? এনসিপি হবে। ঠিক সেই জায়গাতে রিফাত রশিদ বলার চেষ্টা করছেন যে এনসিপি
আহ, এই জায়গায় ভুলটা করছে যে আগামী এক দশক পরে হইলেও কিংবা এক যুগ পরে হইলেও এনসিপির রাজনৈতিক প্রয়োজনীয়তা মানুষের কাছে তৈরি হবে, কেননা মানুষ যখন দেখবে সবাই খারাপ করছে তখন আসলে অল্টারনেটিভ এনসিপি অল্টারনেটিভ হয়ে দাঁড়াবে। সেই অর্থে ঠিক আছে, এনসিপি দাঁড়ানোর জন্য এখনই যে আগামী সংসদেই তাদের যে আসন লাগবে, আগামী সংসদেই যে তারা এমপি হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এরকম আসলে এনসিপির দরকার নেই। তরুণ দল হিসেবে তরুণদের মন জয় করে যদি তারা সামনে এগিয়ে যেতে পারে, তাদের জন্য এখান থেকে ভালো কিছু হবে বলে অনেকেই মনে করছেন। এবার আসি জামাতের জোট ভাঙার বিষয়ে। জামাতের জোটটি আসলে ভেঙে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসি আন্দোলন তারা জোটকে, ইসলামী আন্দোলনের জোটের অন্যতম একজন নেতাকে, ইসলামী আন্দোলনের আমিরকে জানিয়েছেন, মুফতি ফয়জুল করিম তাকে জানিয়েছেন যে হচ্ছে ফয়জুল করিম না, রেজাউল করিম তাকে জানিয়েছেন যে হচ্ছে আমরা জোট থেকে বেরিয়ে যাব। ইতিমধ্যেই মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়ে দিয়েছে তারা বেরিয়ে যাবেন। তো এই বের হয়ে যাওয়ার কারণটা কি? মূল কারণটা হলো আসন। আসনে কি হইতেছে একটু বলি। জামাতে ইসলামী 180 থেকে 200টি আসন ধরে রাখতে চায়। তো ওই জোটে বড় দল হচ্ছে জামাত, কিন্তু এর আগে 300 আসনে প্রার্থী দেওয়ার অভিজ্ঞতা কিন্তু ইসলামী আন্দোলনের রয়েছে। ইসলামী আন্দোলনও 2008 সালের নির্বাচনে 167 জন তাদের জামানত হারিয়েছে। আবার জামাত ইসলামেরও 222 জনের মতো 1996 সালে জামানতে হারিয়েছে। তো মোটামুটি ইসলামী আন্দোলনের চেয়ে পরবর্তীতে রাজনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দক্ষতার দিক দিয়ে, রাজনৈতিক রেলেভেন্সির জায়গা থেকে, মাঠের আন্দোলনের জায়গা থেকে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জায়গা থেকে ইসলামী আন্দোলনের চেয়ে জামাত অনেক গুণ এগিয়ে গেছে। জামাতের এখন ভোট ইসলামী আন্দোলনের চেয়ে যোজন যোজন গুণ এগিয়ে। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলনের চেয়ে জামাত অনেক বড় দল, সেই দলটি বেশি আসন চাইবে, এটা স্বাভাবিক। কিন্তু ইসলামী আন্দোলনও 120টি আসন দাবি করে বসে আছে। এখন জামাত যদি 180টি আসন চায়, বা জামাত যদি 180টি আসনে প্রার্থী দিতে চায়, ইসলামী আন্দোলন যদি 120টি দিতে চায়, তাহলে আর বাকি 6 দল কোথায় প্রার্থী দিবে? সেই জায়গায় আবার এনসিপি জামাতকেও ঢুকাতে চাচ্ছে। এনসিপিকে যদি 30 আসন দেওয়া কথা হচ্ছে, অর্থাৎ নেগোসিয়েশন হচ্ছে 30 আসন নিয়ে, এনসিপিকে 30 আসন দেওয়া হবে। তো সেখানে যদি এনসিপিকে 30 আসন দিয়ে দেয়, তাহলে বাকি দলগুলো কি করবে? ইসলামী আন্দোলনকে কত দিয়ে খুশি রাখবে? এটা তো কোনো একটা বিষয়। এই কারণে খেলাফত মজলিস দেখতে পাচ্ছে যে তারা আসলে এই জোটের মধ্যে খুব বেশি স্পেস পাচ্ছে না। আরও অন্য যে দলগুলো আছে, খেলাফত মজলিস, তারপরে খেলাফত আন্দোলন, তারপরে নিজামে ইসলাম, আরও যেসব বাকি আরও যে 6টা দল আছে, তারা তো আরও পাচ্ছে না। মানে বাংলাদেশ খেলাফত মজলিসটা হচ্ছে মামুনুল হকের দল, একজন নেতা হিসাবেও তার গ্রহণযোগ্যতা রয়েছে, এবং হচ্ছে মৌলানা হিসেবেও তার গ্রহণযোগ্যতা রয়েছে, এবং এই দলটির মোটামুটি আলেমদের মধ্যে, বা হচ্ছে কওমি ঘরানার মধ্যে, বা ওই ইসলামী ঘরানার মধ্যে তাদের জনপ্রিয়তা রয়েছে। সেই জায়গা থেকে মামুনুল হক আলাদাভাবেই হচ্ছে তার আলাদা জনপ্রিয়তা রয়েছে। সেই জায়গা থেকে তিনি যদি ওই জোটে পাত্তা না পান, আসলে আর বাকি নিজাম ইসলাম পার্টি, তারপরে খেলাফত আন্দোলন, তারপরে খেলাফত মজলিস যেটা আছে, এগুলো আসলে কতটুকু পাত্তা পাবেন? সেই জায়গা থেকে যদি খেলাফত মজলিসকে যদি 10 আসনও দেওয়া না হয়, বাকিগুলোরে কয় আসন দেবে? অর্থাৎ জামাতের ইসলামী আন্দোলন এবং হচ্ছে জামাত ইসলামের মধ্যে কাড়াকাড়ি চলছে আসন নিয়ে। সেই জায়গা থেকে বাকি 6টি দল এই কাড়াকাড়ির মধ্যে মোটামুটি ফিসে যাচ্ছে। তারা বুঝতে পারছে না তারা আসলে কি করবে। সেই কারণেই এই বাংলাদেশ খেলাফত মজলিস বের হয়ে যাওয়ার কথা বলছে, এবং তারা বের হয়ে যাবে, এটাই মোটামুটি এখন পর্যন্ত যে সূত্র মতো যে কনফার্মেশন, এটাই। তাদের একজন নেতা মুফতি ফয়জুল করিম চরমনাই পীরকে তারা জানিয়েছেন যে তারা বের হয়ে যাবেন। তো এটা নিয়ে নেগোসিয়েশন চলছে। শুধু সমস্যা এটা না যে আসন 180, 200, 220 এসব না শুধু, বা 300 আসন কিভাবে মিলাবে, শুধু এটা না। ধরেন জামাত ইসলামের স্ট্রং ভোট ব্যাংক রয়েছে, আমি বলি কয়েকটা জেলা, একেবারে বিশেষ করে গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপরে রংপুরের ওই এলাকা, নীলফামারী, তারপরে ধরেন খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলা, তারপরে সাতক্ষীরা, আবার দিনাজপুর, ফিরোজপুর, এই জেলাগুলোতে এই জামাত ইসলামের স্ট্রং ভোট রয়েছে। তো সেই সব জায়গাতেও হচ্ছে ইসলামী আন্দোলন কোথাও কোথাও প্রার্থিতা চাচ্ছে, কোথাও কোথাও। তো জামাত ইসলাম সেগুলো ছাড় দিতে পারতেছে না। এটা নিয়েও হচ্ছে তাদের এই জোটের মধ্যে তুমুল ঝামেলা হচ্ছে। এই ঝামেলার ফলে আসলে শেষ পর্যন্ত এই রশি টানাটানি, এই আসন নিয়ে দস্তাদস্তিতে আসলে কি ঘটে যায়, নাকি হচ্ছে এই জোট না টিকে মোটামুটি ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস যদি বের হয়ে যায়, এখানে মোটামুটি তো একটা ভাঙন শুরু হয়েছে। এর পেছন দিয়ে দেখা গেলো আরও কয়েকটা বের হয়ে যাবে, আরও কয়েকটা বের হয়ে ইসলামী খেলাফত মজলিস ওগুলো মিলে দেখা গেলো আর একটা ইসলামী জোট করলো, এরকম ঘটতে পারে। সেই জায়গা থেকে এখানে এই জোটটি একটা মারাত্মক হুমকির মুখে রয়েছে।
পাশাপাশি এখন জামাত যদি এনসিপিকে রাজি করে ফেলতে পারে তাহলে দেখা গেল যে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন এই তিনটা দল মিলেও একটা নির্বাচনী জোট হইতে পারে। এনসিপির ক্ষতি হইলে হোক, এটা তো জামাত তো এটাই চাচ্ছে। কেননা হচ্ছে জামাত যদি এনসিপিকে এখানে নিজেদের কবজায় রাখতে পারে, তারা প্রচারণাটা চালাবে যে হচ্ছে এই অভ্যুত্থানের প্রধান শক্তি যে দল, সেই দলটি হলো এনসিপি, তারা আমাদের সঙ্গে রয়েছে এবং তারা নিজেদেরকে অভ্যুত্থানের অন্যতম বড় স্টেক হিসাবে প্রচার করে ভোট আদায়ের চেষ্টা করবে। সেই জায়গা থেকে এনসিপিকে তারা নিতে চাচ্ছে। আবার এনসিপির দিক থেকেও একটা পয়েন্ট থাকতে পারে যে হচ্ছে আমরা জামাতের সঙ্গে একটা বার্গেন তৈরি করে বিএনপিকে দেখাবো যে আমরা এখানে নেগোসিয়েশন করছি, তোমরা আমাদেরকে নেবা কিনা বলো। রাজনীতিতে এই খেলাগুলো হয়ে থাকে, সেটাও হইতে পারে। কিন্তু এনসিপি শেষ পর্যন্ত যাবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, রিফাত রশিদ স্ট্যাটাস দিয়েছেন, আব্দুল কাদের স্ট্যাটাস দিয়ে জানাচ্ছে জামাতের সঙ্গে চলে যাচ্ছে, একজন পদত্যাগ করছে জামাতের সঙ্গে চলে যাচ্ছে বলে, তিনি আবার এনসিপির প্রার্থী হয়েছিলেন চট্টগ্রামের একটি আসনে। অর্থাৎ এই যে এনসিপি জামাতের বলয়ে প্রায় ঢুকেই গেছে, এখন শুধু ঘোষণা বাকি বলে মনে হচ্ছে। সেই জায়গা থেকে এখানে এনসিপির ক্ষতি হইলেও জামাতের কিছুটা লাভ হচ্ছে এই নির্বাচনে ভোটের জায়গা থেকে। পাশাপাশি জামাতের যে জোট, সেই জোটে ইতিমধ্যেই ভাঙন তৈরি হয়েছে। সেই ভাঙন আসলে ঠেকাতে পারবে কিনা বা সেখান থেকে আসলে উদ্ধার হতে পারবে কিনা, সবার মধ্যে খুশি করার মতো আসন বিন্যাস করতে পারবে কিনা, সেটা নিয়েও একটা প্রশ্ন থাকছে। তবে ভেতরে মারাত্মক কোন্দল চলছে। না হলে জামাতের মতো একটা সুশৃঙ্খল দল এতদিনে তারা বহুত আগেই হচ্ছে 300 আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে। তার মধ্যে এতদিনে তারা হচ্ছে তাদের জোটসঙ্গীদের সঙ্গে তারা হচ্ছে সমঝোতা করতে পারেনি কোথায় কাকে প্রার্থী করবে। অর্থাৎ এখানে তুমুল একটা বাদানুবাদ, তুমুল একটা দ্বন্দ্ব, তুমুল একটা টানাটানি, কে কোথায় বাগিয়ে নিতে পারবে, এইসব চেষ্টা একেবারে তুমুল আকারে চলছে। সেই জায়গা থেকে এই জোটের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আসলে এটা টিকবে কিনা, এটা শেষ পর্যন্ত আখের সবাই মিলে এক হয়ে নির্বাচন করে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে এক ব্যালটে ফেলতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।